ধন্যবাদ আপনাকে। তো আজকে তো আপনারা দুটি বিষয় নিয়ে আলোচনা করছেন। তো প্রথমে আমি যে আমাদের এই যে সংবিধান নিয়ে আলোচনা করি, যে আমাদের সংবিধানটা প্রণীত হয় ১৯৭২ সালে। তো আমাদের যে সুপ্রিম কোর্টের যে বিচারকগণ তারা অবসর পরবর্তী, এটা হচ্ছিল আর্টিকেল 96, সেখানে বলা আছে যে অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা। তো এটা ১৯৭২ সালে যে সংবিধান ছিল সেখানে বলা ছিল যে সুপ্রিম কোর্টের একজন বিচারক অবসর গ্রহণের পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। ইট ওয়াজ 1972 কনস্টিটিউশন। এরপরে সংবিধানে যে পঞ্চম সংশোধনী, এটা ওই সামরিক ফরমানের মাধ্যমে এটা করা হয়। ওই যে 15 অ্যামেন্ডমেন্ট অর্ডার পরবর্তীতে এটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। সেখানে বলা ছিল যে সংশোধনী পূর্বক বলা ছিল যে রিটায়ারমেন্টের পরে জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবে, অর্থাৎ প্রজাতন্ত্রের লাভজনক পদে জুডিশিয়াল বা কোয়াজি জুডিশিয়াল পোস্ট যদি হয়, অর্থাৎ বিচারিক অথবা আধা বিচারিক পদ হোল্ড করতে পারবে, এবং হাইকোর্ট ডিভিশন থেকে যদি রিটায়ার করে সেখানে অ্যাপিলেট ডিভিশনে ওকালতি করতে পারবে। এটা হচ্ছিল দিস ওয়াজ আর্টিকেল 99 অফ দি কনস্টিটিউশন, যে সুপ্রিম কোর্টের বিচারকগণের অবসর গ্রহণের অক্ষমতা। যে এই অক্ষমতাটা যে কেন দেওয়া হয়েছে, এটা হচ্ছিল বিচারকরা অবসর পূর্ববর্তী যেন কোনো ধরনের প্রলোভনের, সকল ধরনের প্রলোভনের যেন ঊর্ধ্বে থাকতে পারে। এটা পৃথিবীর অন্যান্য দেশের সংবিধানেও আছে। এবং অবসর পরবর্তী কিন্তু তাদেরকে প্রজাতন্ত্রের কোনো কাজে নিয়োগ দেওয়া হয় না। তো আমাদের দেশে আমরা দেখলাম যে এই যে প্রজাতন্ত্রের কাজে নিয়োগ, তাদেরকে নিয়োগের জন্য যোগ্য করা হলো। কি ধরনের প্রজাতন্ত্রের কাজ, সেটা হচ্ছে হলো জুডিশিয়াল বা কোয়াজি জুডিশিয়াল পোস্ট। এখন প্রশ্ন যে এই যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটা হচ্ছে হলো যে একটা হচ্ছে হলো এটা কি বিচারকদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, যে বিচারকরা তাদের যে বিচার কার্য যেটা পরিচালনা করে, এই বিচার কার্য আরো সুন্দর, আরো সুষ্ঠু বা আরো গঠনমূলক ভাবে কিভাবে পরিচালিত করতে পারবে। অথবা হচ্ছে হলো যে কোর্ট 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 অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কেস ম্যানেজমেন্ট, এই সকল বিষয় শিক্ষা দেওয়া হয়। এবং আমি স্বয়ংই কিন্তু এই যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ফাউন্ডার ডিরেক্টর ছিলাম। এটা হয়েছিল ১৯৯৫ সালে আইনটা প্রণীত হয়, আর ১৯৯৬ সালে হলো এই প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এখন ওই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যখন এই আইনটা প্রণীত হয়, সেখানে কিন্তু যে এই যে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারক এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ পেতে পারবেন, এই ধরনের কোনো বিধান ছিল না। পরবর্তীতে ১৯৯৭ সালে একটা সংশোধনী এনে বলা হয় যে সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন অথবা বিচারক আছেন অথবা সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য ব্যক্তি এই বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ পেতে পারবেন। এখন আইনে এনাবেল করা হলেও আপনাকে তো দেখতে হবে যে প্রধান বিচারপতি যিনি, উনি তো বিচারক না, উনি হচ্ছে হলো বিচারপতি, এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি হচ্ছে হলো তিনি রাষ্ট্রের ৩ নং ব্যক্তি। এর আগেও যারা ছিলেন সেখানে সবাই কিন্তু অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক যারা ছিলেন, তারাই কিন্তু এই বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন। যদিও হচ্ছে এখনো আমাদের দ্য কনস্টিটিউশন অ্যাজ ইট ইজ নাও, সিন্স দ্য পোস্ট অফ দ্য এই ডাইরেক্টর জেনারেল এটা কোয়াজি জুডিশিয়াল বা জুডিশিয়াল পোস্ট না, সেখানে যদি সুপ্রিম কোর্টের কোনো বিচারককে যদি নিয়োগ দেওয়া হয়, সেই নিয়োগটা কিন্তু আমাদের সংবিধানের দ্বারা হিট করে, সংবিধানের 96 দ্বারা এটা কিন্তু হিট করে। আর এখানে হচ্ছে যেমন আমাদের সংবিধানে আছে যে কোনো আইন যদি সংবিধানের সাথে ইনকনসিস্টেন্ট হয়, তাহলে সেই আইনে যতটুকু ইনকনসিস্টেন্ট ওই আইন বাতিল হবে। তাহলে এই যে আর্টিকেল 96 অফ দি কনস্টিটিউশন বলতেছে যে আপনি জুডিশিয়াল বা কোয়াজি জুডিশিয়াল পোস্ট ছাড়া অন্য কোনো পোস্টে যারা অবসরপ্রাপ্ত বিচারককে নিয়োগ দিতে পারবেন না। কিন্তু আপনি যে আইনটা করলেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ওই আইনে আপনি তাকে এনাবেল করে দিলেন। তাহলে এটা হচ্ছিল আর্টিকেল 96, ইট ইজ ইনকনসিস্টেন্ট উইথ আর্টিকেল 96 এন্ড আর্টিকেল 7 অফ দ্য কনস্টিটিউশন। এরকম যদি হয়, এটা সুপ্রিম কোর্টেরই দায়িত্ব হচ্ছিল এই ধরনের আইনকে হচ্ছিল স্ট্রাইক ডাউন করে দেওয়া, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা হয় নাই। এখন আমাদের যে আওয়ামী লীগ সরকারের কিন্তু ইলেকশন ম্যানিফেস্টো ছিল যে তারা ৭২-এর সংবিধানে ফিরে যাবেন, কিন্তু আমরা দেখলাম যে ওনারা যে সংবিধানের যে যখন এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করা হলো, তখন কিন্তু এই সুপ্রিম কোর্টের বিচারকদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে দুইটা আর্টিকেল দ্বারা। একটা হচ্ছিল আর্টিকেল 96 আর একটা হচ্ছিল আর্টিকেল 99। তো অরিজিনাল আর্টিকেল যেটা ছিল 96-এ, ওই 96-এ কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকদের ছিল যে তারা
তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অসাধারণ আচরণের অভিযোগ আসে, পৃথিবীর সর্বত্র যেটা সেটা হচ্ছে হলো যে পার্লামেন্টারি ইমপিচমেন্ট। তো ওনারা কি করলেন, এটা হচ্ছে যে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে করা হলো হচ্ছে হলো এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তাহলে এই যে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে যে 2টা আর্টিকেল দ্বারা সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, ওই 2টা আর্টিকেল কিন্তু অক্ষুণ্ণ রাখে। এরপরে যখন সিনহা সাহেব দেখা গেল যে উনি জুডিশিয়াল কুর মাধ্যমে যখন ক্ষমতা দখলের চেষ্টা করলেন, তখন ওনারা 16 অ্যামেন্ডমেন্ট করে আর্টিকেল 96 এ পরিবর্তন এনে তখন কি করলো, তখন এই যে সুপ্রিম জুডিশিয়াল প্রথা বাতিল করে পার্লামেন্টারি ইমপিচমেন্টটা অন্তর্ভুক্ত করলেন। এখানে আপনারা ল কমিশনের প্রসঙ্গটাও এনেছেন, আইন কমিশনের। এখন আইন কমিশনে আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন যাবৎ সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আইন কমিশনের চেয়ারম্যান পদে আসীন আছেন। সেখানেও কিন্তু সেখানে মানে অত্যন্ত মানে এটাকে আমি কি বলবো যে এই সুপ্রিম কোর্টের জাজদেরকে এনাবেল করার জন্য যখন আইনটা প্রণীত হয় তখন কি করেছে, বলছে যে এই যে সুপ্রিম কোর্টের যে অর্থাৎ হচ্ছে হলো যে অনুসন্ধানের যে ক্ষমতা আইন কমিশনের যে অনুসন্ধানের ক্ষমতা, এটাকে ইনভেস্টিগেটিং পাওয়ার, এটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছিল কোয়াজি জুডিশিয়াল আধা বিচারিক কার্যক্রম। এখন পুলিশ তো হচ্ছিল আমাদের যে কোনো ফৌজদারি মামলার ক্ষেত্রে হচ্ছিল পুলিশ হচ্ছিল ইনভেস্টিগেটিং এজেন্সি। পুলিশের এই যে এই ইনভেস্টিগেটিং পাওয়ার, এটাকে কি আমরা আধা বিচারিক বা বিচারিক কার্যক্রম বলতে পারি কিনা? পৃথিবীর কোনো দেশে তো এটাকে আধা বিচারিক বা বিচারিক কার্যক্রম বলা হয় না। কিন্তু আমাদের যে আইন কমিশন আইনের সেকশন 7 ক্লজ 4, সেখানে তারা বলেছে যে এই যে এদের যে ইনভেস্টিগেটিভ পাওয়ার যেটা, এবং তারা যে রিপোর্ট সাবমিট করে, সাবমিশন অফ দা রিপোর্ট, এগুলো হচ্ছে হলো কোয়াজি জুডিশিয়াল অ্যাক্টিভিটিস বা কোয়াজি জুডিশিয়াল ওয়ার্কস। তো এটাও কিন্তু আমি মনে করি যে এটা কোয়াজি জুডিশিয়াল ওয়ার্কস না, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এবং আমি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল থাকাকালীন চিফ জাস্টিসকে নিয়ে পৃথিবীর একাধিক দেশে ভ্রমণের আমার সুযোগ হয়েছে, এবং আমি যখন ল কমিশনের সেক্রেটারি ছিলাম তখন ল কমিশনের সেক্রেটারি হিসেবেও পৃথিবীর বিভিন্ন দেশে আমি গিয়েছি। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ল কমিশনের চেয়ারম্যান বা ল কমিশনের মেম্বার পদে হচ্ছে আমরা দেখছি যে একাডেমিক্সরা থাকে এবং সুপ্রিম কোর্টের ওদের হাইয়েস্ট কোর্টের লয়াররা থাকে। পৃথিবীর কোনো দেশেই আমরা কিন্তু এই যে ল কমিশনে চেয়ারম্যান বা ল কমিশনের মেম্বার পোস্টে আমরা কিন্তু চিফ জাস্টিস অথবা এই যে রিটায়ার্ড চিফ জাস্টিস অথবা রিটায়ার্ড জাজদেরকে কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু বাংলাদেশে ছিল সকল ক্ষেত্রে ব্যতিক্রম। যদিও বাংলাদেশের যে 72 সংবিধানে এই ধরনের বিধান ছিল না, পরবর্তীতে হচ্ছে হলো যাই হোক জাজদেরকে খুশি করার জন্য বা যাদেরকে তারা তো এমনি তো ধরেন 67 ইয়ার্স পর্যন্ত তারা চাকরিতে থাকে, এরপরে তো আর তো 67 ইয়ার্স এর পরে তো আমাদের দেশের যে মানুষের যে লংজিভিটি, এরপরে তো মানুষের কর্মক্ষমতা থাকলেও তো তখন তো ধরেন সবাই সোশ্যাল সার্ভিস করা উচিত। কিন্তু সোশ্যাল সার্ভিস না গিয়ে আমি পথ ধরে রাখবো বা পথকে আঁকড়িয়ে রাখবো, এটা তো কখনোই কিন্তু একটা দেশের জন্য এটা মঙ্গলজনক নয়, কল্যাণকর নয়। এবং একজন ব্যক্তি চিফ জাস্টিসের পদ, যেটা রাষ্ট্রের হচ্ছে হলো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি হচ্ছে হলো থার্ড হাইয়েস্ট পোস্ট অফ দ্য কান্ট্রি, এরপরে তিনি যদি এর চেয়ে নিম্নের কোনো পদে যদি যান, এটা আমি মনে করি যে এটা বিচার বিভাগের জন্য যেমন অবমাননাকর এবং তার নিজের জন্য কিন্তু অবমাননাকর। আর যদি সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা যেমন আমাদের এই যে সরোয়ার সাহেব অনেক ভালো কাজ করেন, উনি প্রায় আমি দেখেছি যে আমাদের যে ওই যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটাকে বলা হয়, বিভিন্ন বিষয় নিয়ে উনি আদালতের শরণাপন্ন হন, আদালতের গোচরে আনেন। তো এগুলো আমাদের দেশের সচেতন নাগরিক যারা, আমার কথা হচ্ছিল যেখানেই অন্যায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং আমরা যেন সত্য এবং ন্যায়ের পথে থাকি, সে বিষয়ে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। তাহলেই কিন্তু আমাদের দেশের উন্নতি হবে, দেশের সমৃদ্ধি হবে। আপনারা সার্বভৌমত্বের ব্যাপারে যেটা বলেছেন, সেটা তো আমি দেখলাম যে আমাদের এই যে হান্নান মৃধা সাহেব এবং সারোয়ার সাহেব আপনারা বিস্তারিত আলোচনা করেছেন। তো আমি বিস্তারিত অতটুকু যাব না, আমি এতটুকু বলবো যে আমাদের যে এই 4টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেমন একটি হচ্ছে হলো যে 2008 সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, ওই নির্বাচন এবং ওই সরকার সম্পর্কে, অর্থাৎ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে আমাদের যে এই ভারতের যে প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন প্রয়াত, ওনার নাম হচ্ছে হলো প্রণব মুখার্জি, ওনার বই যে কোয়ালিশন ইয়ার্স, ওই বইতে উনি লিখেছেন যে উনি কিভাবে তাদেরকে সহায়তা করেছেন। ওই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে তাদের ভারতের সাহায্য নিয়েই কিন্তু ওই সরকার, এই যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে এবং তারা যে নির্বাচন করেছেন, ওই নির্বাচনটা কিন্তু আমাদের সংবিধান সম্মত নির্বাচন ছিল না।
কারণ সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার একটা অসাংবিধানিক সরকার ছিল এবং আজ পর্যন্ত কিন্তু সেই সরকারকে কিন্তু বৈধতা দেওয়া হয় নাই। এরপরে আপনারা 2014 সালের নির্বাচনে আসেন। 2014 সালে যে নির্বাচনটি হয়েছিল ওই নির্বাচন বিষয়ে নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে আমরা দেখলাম যে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনি একটা বিশেষ বিমানে করে ঢাকায় আসলেন এবং এরশাদ সাহেব তখন জীবিত ছিলেন। তাকে বলা হলো, তাকে অনেকটা বাধ্য করা হলো যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তাছাড়া ওই নির্বাচনটাতে 154 আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং 154 আসনের প্রার্থী যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ওই সংসদ কিন্তু আইনসম্মতভাবে গঠিত সংসদ না, বিকজ আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 রিলেটস টু ফরমেশন অফ দ্য পার্লামেন্ট। সেখানে বলা হচ্ছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 300 সদস্য এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত 50 সদস্য মোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। তাহলে 154 সদস্য যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় তাহলে তো প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হলো না। এটাও কিন্তু সংবিধানের আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 দ্বারা হিট করে এবং ওই সংসদটাও কিন্তু আইনসম্মতভাবে গঠিত হয় নাই। এরপরে আপনি আসেন হচ্ছে পরবর্তীতে 2018 সালের যে নির্বাচন, এটা বিশ্ববাসী জানে, দেশবাসীও জানে, সেটা হচ্ছিল দিনের ভোট রাতে হয়েছে, পূর্ববর্তী দিন রাতে হয়েছে। সেটাও সেই সংসদটাও কিন্তু সংবিধান সম্মতভাবে গঠিত হয় না, বিকজ ভোট কখন হবে কিভাবে হবে এটা কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ নামে একটা আইন আছে, ওই আইন দ্বারা কিন্তু নির্ধারিত হয় এবং সেটা নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসাররা ফিক্স করে। আর সাম্প্রতিক যে 2024 নির্বাচন, এই নির্বাচন সম্পর্কে আমাদের সকলের ধারণা, এটা আমাদের কেউই বিস্তৃতিতে যায় নাই, আমরা সবাই জানি সে নির্বাচনে কি হয়েছে। তাহলে ধরেন প্রথম কথা হচ্ছিল যে আমাদের দেশের যে এই যে নির্বাচনগুলো যে সঠিকভাবে হয় না, কাদের আশ্রয়ে বা কাদের প্রশ্রয় বা বৈদেশিক শক্তি কাদের সাহায্যে এই নির্বাচনগুলো হচ্ছে, এতেই তো আমরা বুঝতে পারি যে আমাদের যে আপনারা যে সার্বভৌমত্বের কথা বললেন, এই সার্বভৌমত্ব আমরা কতটুকু রক্ষা করতে পারছি। আর তাছাড়া আমাদের এখানে দেখেন আমাদের তো পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে হলো মায়ানমার এবং ভারত। তাছাড়া আমরা দেখেছি যে চিটাগাং হিল ট্যাক্স, যেটা এই চিটাগাং হিল ট্যাক্সের কথা আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যে এটাকে মানে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার একটা ষড়যন্ত্র হচ্ছে। তো এটা তো আমরা যদি অতীতের দিকে তাকাই, আমরা দেখি যে চিটাগাং হিল ট্যাক্সে, আমি কক্সবাজারের জেলাজজ ছিলাম, তো আমার কিছুটা ধারণা আছে যে চিটাগাং হিল ট্যাক্সে কিন্তু এখন রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি সেখানে 194টা চার্চ আছে এবং গত 10 বছরে মানে আপ টু 2010, এরপরে স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নাই, আপ টু 2010 পর্যন্ত মোর দেন 12,000 ফ্যামিলিকে কিন্তু খ্রিস্টিয়ানিটিতে কনভার্ট করা হয়েছে। কিন্তু এখানে যে আমাদের যে যারা যে এই ব্যাপারে যারা আমাদের যে বিভিন্ন এই যে ইসলামিক সংগঠন যারা কাজ করেন, তারা কিন্তু এখানে দেখা যাচ্ছে নির্লিপ্ত, তাদের অ্যাক্টিভিটিস আমাদের মেইনল্যান্ডে আছে, কিন্তু আমাদের যে হিলল্যান্ড যেটা, সেখানে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস নাই। তো এখানে যদি খ্রিস্টিয়ানরা তাদের অ্যাক্টিভিটিস যদি করতে পারে, আমরা আমাদের অ্যাক্টিভিটিস করতে পারবো না কেন? তো এই ব্যাপারে আপনাদের আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। তাছাড়া যে এই যে আপনারা আমাদের এই যে সেন্ট মার্টিনের কথা বলেছেন এবং সেখানে যে রোহিঙ্গা সমস্যার কথা বলেছেন, এখানে আমরা এই যে রাখাইন যেটা আছে, রাখাইনে কিন্তু চায়নার একটা খুব হিউজ ইনভেস্টমেন্ট আছে, যে সিপ্ত যে ডিপসি পোর্ট, ওই ডিপসি পোর্ট দিয়ে তারা কিন্তু তাদের যদি কখনো যদি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন তো তাদের তো মালাক্কা স্টেট যদি বন্ধ হয়ে যায়, ওই জন্যই কিন্তু তারা এই অল্টারনেটিভ রুট, একটা রুট রেখেছে হচ্ছে হলো এই যে বে অফ বেঙ্গলের সিপ্ত পোর্টের মাধ্যমে, আর একটা রেখেছে পাকিস্তানের গোয়াদারের মাধ্যমে। ওরা যে ওই যে সিপ্যাক যেটা করেছে, যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। তো এখানে চায়না যখন দেখলো যে ইন্ডিয়া ঠিক সিপ্তর পাশাপাশি, ওই সিপ্ত ডিপসি পোর্টের পাশাপাশি ওরা কালাদানে একটা পোর্ট করেছে এবং ওই কালাদানের ওই পোর্ট দিয়ে তারা মিজোরামের আইজল পর্যন্ত তারা কানেক্টিভিটি করেছিল। এটা চায়না দেখেছে যে ইট ইজ এগেইনস্ট দি ইন্টারেস্ট অফ দি চায়না, তখন চায়না এটাকে কি করলো, ওই যে ওদের যে আরাকান আর্মি দ্বারা তাদেরকে ওদেরকে ইন্ডিয়াকে ওখান থেকে তারা এলিমিনেট করে দিয়েছে। এখন ইন্ডিয়ার যে ওইখানে যে কালাদানে যে ইনভেস্টমেন্ট ছিল, এন্টার ইনভেস্টমেন্ট থ্রোন ইন দ্য ওয়াটার। এখানে চায়না ইজ এ ভেরি বিগ প্লেয়ার এবং চায়না কোনোভাবেই সেখানে এই যে কালাদানের মাধ্যমে যে ইন্ডিয়ার যে কানেক্টিভিটি চেয়েছিল এই তাদের সেভেন সিস্টার্সের সাথে, এটা সেখানে ইভেন যদি এই যে জান্তা গভর্নমেন্ট যেটা আছে, জান্তা গভর্নমেন্ট তো অ্যালাইন উইথ ইন্ডিয়া এবং জান্তা গভর্নমেন্টের অ্যালাইন উইথ ইন্ডিয়া থাকার কারণে আমরা দেখেছি যে রোহিঙ্গা ক্রাইসিসে ইন্ডিয়া আমাদেরকে কোনো ধরনের হেল্প করে নাই এবং এখনো হেল্প করতেছে না।
তো আমরা দেখছি যে আমাদের যে এই জিও পলিটিক্স যেটা, জিও পলিটিক্স এর ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এবং সুকৌশলে আগাতে হবে, যাতে আমরা এখানে আমেরিকান ইন্টারেস্ট আছে, এখানে চায়নার ইন্টারেস্ট আছে, এখানে ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে। তো এগুলোকে সকলের সাথে ব্যালেন্স করে কিভাবে আমরা আমাদের নিজের যে স্বার্থটা আছে এই স্বার্থটা যেন আমরা রক্ষা করতে পারি, এই ব্যাপারে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। তো এখন আমাদের যে বাংলাদেশে, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে তো যে সবচেয়ে দুর্ভাগ্য হয়েছিল বাংলাদেশে ছিল, আপনি পলিটিশিয়ান বাদ দেন, বাংলাদেশের যে সিভিল সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, মিলিটারি সার্ভিস বলেন, কোথায় কিন্তু যোগ্য লোক যোগ্য স্থানে নাই। দেয়ার আর মেনি কম্পিটেন্ট পার্সনস ইন বাংলাদেশ, কিন্তু আমরা দেখেছি যে মূল্যায়ন ক্ষেত্রে তারা কিন্তু কি দেখে, তারা দেখে যে যে রাজনৈতিক দল ক্ষমতায় তার প্রতি ওই ব্যক্তির আনুগত্য আছে কিনা, তখনই কিন্তু তাকে এই ধরনের পদে নিয়োগ দেওয়া হয়। আমাদের এই যে হান্নান মৃধা সাহেব, বেনজি সাহেবের কথা বলেছেন, তো বেনজি সাহেব পরপর, এটা তো পৃথিবীর কোন দেশে কি এই ধরনের হয়েছে কিনা যে পুলিশের 3টা কি পোস্ট, যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঢাকা, দেন ডিজি র্যাব, দেন হচ্ছে হলো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের 3টা কি পোস্টে তিনি ছিলেন এবং ফর অ্যাবাউট 10 ইয়ার্স। এবং এবং এই যে এই 3টা কি পোস্টে যে ছিলেন এবং তিনি যে এত সম্পদ যে আহরণ করেছেন, আমাদের এই যে এসিআর যেটাকে বলা হয় অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, সেখানে একটা কলাম আছে যে উনি তার যে জ্ঞাত আয়, যেটা এই জ্ঞাত আয়ের মধ্যে উনি whether he lives within his known source of income, এটা তো ইট ওয়াজ ডিউটি অফ হিজ, তখন যে উনি যখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, তখন যে যিনি আইজিপি ছিলেন বা তখন যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, এটা তো তাদের দেখার দায়িত্ব ছিল, তারা তো দেখে না। তাছাড়া যে আমাদের যে সিভিল সার্ভিসে যে কন্ডাক্ট রুলস আছে, কন্ডাক্ট রুলসে বলা আছে যে একজন ব্যক্তি কর্মরত থাকাকালীন তিনি কিন্তু তার কর্মস্থলে কোনো ধরনের প্রপার্টি অ্যাকোয়ার করতে পারবেন না এবং কোনো ধরনের ব্যবসা করতে পারবেন না। কিন্তু আমরা দেখলাম যে তিনি এই 3টি পদে কর্মরত থাকাকালীন তিনি বাংলাদেশের সর্বত্র অনেক প্রপার্টি উনি অ্যাকোয়ার করেছেন এবং উনি ওনার পরিবার বিভিন্ন ধরনের ব্যবসায় ছিলেন। এগুলো যদি উনি যদি সার্ভিসে থাকা অবস্থায় যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি দেখতো বা ক্ষমতাসীন সরকার তারা যখন ছিলেন তারা যদি দেখতেন, এগুলো করার কিন্তু সুযোগ হতো না। আর সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হচ্ছে হলো আমরা দেখেছি যে তিনি এই 3টি পদে বহাল থাকাকালীন তিনি কখনো কিন্তু বিদেশ ভ্রমণকালীন তারা ওনার সরকারি পাসপোর্ট উনি ব্যবহার করেননি এবং সরকারি পাসপোর্ট উনি নেননি, অফিসিয়াল পাসপোর্ট নেন নাই, উনি বেসরকারি পাসপোর্ট ব্যবহার করে বেসরকারি নাগরিক হিসেবে কিন্তু উনি পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছেন। ইট ইজ আনপ্রেসিডেন্টেড নট অনলি ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, ইট ইজ আনপ্রেসিডেন্টেড ইন দি হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড। এখন বাংলাদেশ হচ্ছিল সব অসম্ভবের দেশ এবং সব অসম্ভবকে আমরা সম্ভব করার কারণেই কিন্তু আজকে হচ্ছিল আমাদের হচ্ছিল এই অবনতি বা এই অধপতন। আমরা যদি একটা যোগ্য নেতৃত্ব পেতাম, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু আরো 20 বছর আগেই কিন্তু বাংলাদেশ একটা অত্যন্ত সম্মানজনক পর্যায়ে চলে যেতে পারত। এবং এখনো আমি মনে করি যে আমরা যদি মানে if we get a leader with 4 qualities, that is honesty, sincerity, dedication and patriotism, এই 4টি গুণাবলী সম্বলিত লিডার যদি আমরা পাই, তাহলে within no time বাংলাদেশ will reach to a very commendable stage. আমি আপাতত এতটুকু আলোচনা করে যেহেতু অন্যদের আলোচনা করার সুযোগ দেওয়া হবে, তো আমি আপাতত এতটুকু আলোচনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।